আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন দেখবার জন্যে। আপনারা জানেন, কথোপকথন অনুষ্ঠানে আমরা একজন গুণীজনকে নিয়ে আসি, তার কথা শুনি, তার হয়ে ওঠার কথা শুনি এবং অনেক জানা কথার পেছনের যে কথাগুলো সেগুলো তার কাছ থেকে শুনবার চেষ্টা করি। তেমনি আজকে আমাদের কথোপকথন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে এসছেন বরেণ্য সঙ্গীত পরিচালক এবং সুরকার এবং অন্যান্য প্রসঙ্গ আলোচনায় চলে আসবে, সেজন্য বলি না, শেখ সাদী খান। সাদী ভাই, এই হাসিটা অনেকদিন পর দেখছি। তোমার রক্তে যে বংশের ধারা, আলাউদ্দিন খান সাহেব থেকে শুরু করে আলী আকবর খান সাহেব, বিলায়েত খান সাহেব, আবেদ খান, আবেদ হোসেন খান, মীর কাসেম খান, কত বলবো, সেই বংশেরই তুমি একজন। আমি কিন্তু কখনোই ভাবিনি কখনো যে আমি সঙ্গীত নিয়ে আমার জীবনটাকে আমার এগিয়ে যেতে হবে। তাই কি হয়? আমি যে নামগুলো নিলাম, খুব ভালো প্লেয়ার ছিলাম খেলার, ফুটবল খুব ভালো খেলতাম, আমরা বলতাম ক্যারিয়া খেলা, মানে ভাড়ায় খেলা। ক্রিকেট খেলতাম, আমি এ ডিভিশনে খেলেছি ক্রিকেট, রেঞ্জার্স ক্লাবে। তোমার জন্ম কি ব্রাহ্মণবাড়িয়ায়? আমার ব্রাহ্মণবাড়িতে জন্ম, আমার কৈশোরটা কাটছে কুমিল্লাতে, স্কুল সব কুমিল্লাতেই। তারপরে আমি চলে আসি ঢাকাতে। ওস্তাদ আলাউদ্দিন খান সাহেবকে কখনো দেখেছো? হ্যাঁ, ওনাকে দেখেছি, আমি দুইবার দেখেছি ওনাকে। আমি বেশি তো ওনাকে পাইনি আমি, যেহেতু উনি থাকতেন মাইহারে, মধ্যপ্রদেশে থাকতেন। আর উনি কিন্তু আমার নামটা রেখেছেন শেখ সাদী। যখন বেহালা বাবার কাছে হাতে করে নিয়েছিলাম, আমার বাবা তো আয়াত আলী খান সাহেব, আমার বাবা ওস্তাদ আয়াত আলী খান সাহেব। তো তারপর আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিই ঢাকার থেকে, ধানমন্ডি স্কুল থেকে, তো ওখান থেকে দিয়ে আমার একটা সাবজেক্ট পরীক্ষা খারাপ হয়ে গেল। আমার মন খুব খারাপ। ওই সময় আমার মেজো ভাই প্রত্যেক বছরই আসতেন, ওস্তাদ বাহাদুর খান সাহেব, তো ভালো করে জানো, ঋত্বিক ঘটকের সমস্ত ছবির মিউজিক ডাইরেক্টর ওস্তাদ বাহাদুর খান। তো বাহাদুর হয়ে বললো যে তুই মনটা খারাপ করিস না, তুই একটা আলী আকবর খান সাহেবও কিন্তু মিউজিক ডিরেক্টর, অফকোর্স ক্ষুদিত পাষাণের মিউজিক ডাইরেক্টর আলী আকবর খান। বাহাদুর খান সাহেবের কথা তো বলে শেষ করা যায় না। হ্যাঁ, অনেক ইতিহাস আছে। তো ভাই আমাকে বলে তুই একটা কাজ কর, আমার সঙ্গে চল কলকাতাতে, মনটা তোর খারাপ, তো চল। তো যাই হোক, তো কয়দিন পরে আমাকে বলো যে তুই এমনি বেকার বসে থেকে লাভটা কি, একটা কাজ কর, তোর একটা বেহালায় আনিয়ে দিই আমি, আমার কাছে তালিম নে। তখন থেকে তার কাছে আমার তালিম নেওয়া শুরু হলো, বেসিক ক্লাসিক, ফুল ক্লাসিক। আমি তার কাছে 3 বছর থেকে গেলাম। সুর যখন আমার ভিতরে ভর করতে শুরু করলো, তখন আমি সুরের যে অদৃশ্য একটা ব্যাপার আছে সুরের, এবং ইন্দ্রিয়কে যে নাড়াচাড়া দেয় সুর, আমি নিয়ন্ত্রণ করে ফেলে। হ্যাঁ, আমি তখন বুঝতে শুরু করলাম, এবং তখন থেকে এটাতে ইনভলভ হয়ে গেলাম আমি। ভাগ্যিস বাহাদুর হোসেন খান সাহেব নিয়ে গেছিলেন কলকাতায়। সেই জন্য তুমি যে সুরের যে নিয়ন্ত্রণের কথা বলছিলে এবং রাগ সঙ্গীতের নিয়ন্ত্রণের কথা বলছিলে, ঐশ্বরিক একটি সুরের কথা বলছিলে, তুমি কিন্তু সেখান থেকে খুব একটা বেরোতে পারোনি। তোমার আধুনিক লঘু সঙ্গীত যেগুলো আমাদের এখানে অত্যন্ত জনপ্রিয় হয়েছে, মানে জনপ্রিয়তার কোনো শেষ নেই। আমি 2টো গানের কথা তো উল্লেখ করতেই পারি এই মুহূর্তে, যেটা আমাদের কানে লেগেই থাকে। আমাদের প্রয়াত সুবীর নন্দীর আমার এ দুটি চোখ, পাথর তো নয় তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়, অথবা পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, রাইট, সহজ সরল কথায় এবং সহজ সুরে, বেসিক কিন্তু ক্লাসিক নির্ভর। তুমি কি সুর করার পরে সুবীর যখন, নন্দী যখন গানগুলো গাইলেন, তুমি কি স্যাটিসফাইড হয়েছিলে? হ্যাঁ, ভালো লাগতো। আরো ইচ্ছা করতো যে আরো কিছু আবেগ দিতে পারছে না কেন, আর একটু সুন্দর করতে পারছে না কেন। অ্যাকচুয়ালি মিউজিক ইজ ম্যাজিক, মিউজিক ইজ ম্যাজিক। এই জন্য বলছি, আমি আমার কাছে উপলব্ধি হয় যে আমি একটা পারফর্ম করলাম বা আমি একটা বাদন বাজালাম, যে বাদনটা বাজানোর পর মানুষ মন্ত্রমুগ্ধের মতন যখন চুপ করে নিশ্চুপভাবে শুনে, তখন মিউজিক হয়ে যায় ম্যাজিক। একটা আর্টিস্ট যখন গান গেয়ে মানুষকে পিন অফ সাইলেন্ট করে ফেলে, মানুষ একদম নিস্তব্ধ হয়ে যায়, তখন কিন্তু গানটা হয়ে যায় ম্যাজিক। তো এটা আমার উপলব্ধি, মিউজিক ইজ ম্যাজিক। তো মিউজিক দিয়ে মানুষকে, এখন তো মিউজিক দিয়ে অনেক কিছু চলছে, থেরাপিও চলছে, মিউজিক দিয়ে মানুষকে বশ করা যায়, মিউজিক দিয়ে মানুষকে চরিত্র পরিবর্তন করা যায়। সুবীর নন্দীর গানগুলো, আমার এ দুটি চোখ, পাথর তো নয় তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়, লেখা কার ছিল? এটা ছিল কবি জাহিদুল হকের লেখা। তখন রেডিওতে চাকরি করতো, হ্যাঁ, রেডিওতে চাকরি করতো।
আর পৃথিবীতে প্রেম বলে কিছু নিয়ে লেখা ছিল নজরুল ইসলাম বাবুর। এই গানগুলোর পেছনের মানে তৈরি হওয়ার পেছনের একটু গল্প শুনি। হ্যাঁ, কিছু কিছু গানের তো কিছু স্টোরি থাকেই, এগুলি মুহূর্তগুলো। যেমন বাবুর সঙ্গে আমার ছিল একটা ট্যাগ, স্বাধীনতার পরে বাবুর সঙ্গে আমরা একজোর হয়ে গেলাম। সত্য সাহা, গাজী মাজহারুল হয়ে গেল একটা জোড়া, আলাউদ্দিন আলী, মনিরুজ্জামান মনির হয়ে গেল একটা জোড়া, খন্দকার আলম, মোহাম্মদ রফিকুজ্জামান হয়ে গেল একটা জোড়া হয়ে গেল। তা আমরা যেটা সুবিধা হয় আর কি একে অপরকে বুঝতে, কেন একজন গীতিকারের সঙ্গে যদি আত্মিক যোগাযোগটা যদি না হয় তাহলে গান বের করানোটা খুব কষ্টকর হয়ে যায়। বা গীতিকারেরও যদি সুরকারের সঙ্গে আত্মিক যোগাযোগ না থাকে তাহলে গানটা সে যে বাণীটা লিখছে সেই বাণীটা কত সুন্দর হতে পারে। পুলক বন্দ্যোপাধ্যায়ের মান্না দে, রাইট, কি চমৎকার, তাই না? তো এরকম গরিব প্রশ্নের সঙ্গে আছে। এমন কিছু কিছু কাজ হয়েছে, যেমন পৃথিবীতে প্রেম বলে কিছু নেই গানটার কথাই বলি। আমি বাবু রাত্রিবেলা 11:30টার সময় আমি এফডিসি থেকে বেরিয়ে এসেছি কাজ শেষ করে, তো আমার সঙ্গে ছিল। তো আমি বললাম, বাবু একটা গান লেখো না বাবু, একটা চমৎকার গান লেখো। একটা গান তো হিট করছে না বাবু, আমি যে গান বানাই এই গান তো হিট করার মতো গান বানাতে পারছি না আমি। তো আমি বাবুর একটা গান লিখো। তো বাবুর করলো কি, লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে সে সিগারেটের একটা রাংতা নিয়ে সে গানের মুখটা লিখলো, হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুধু জেনেছি আমি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। আমি চমৎকার তো বাবু, এই মুখটা লিখে ফেললো, মুখটা লিখে ফেললো। আমি চমৎকার তো বাবু। আর তখন আমিও মনে করি প্রেম করে একটু ছ্যাক ট্যাক খাইছি, আমার ভিতরে আরও খুব সুন্দর করে এটা বাসা বাঁধলো খুব ভালো করে। এরকম কি, যেমন এই যে আমার এই দুটি চোখ পাথর তো নয় তবে কেন ক্ষয়ে ক্ষয়ে যায়, এই গানটা সুবীরকে আমি ডাকলাম, ট্রান্সক্রিপশন সার্ভিস থেকে আমাকে দিল একটা, তখন জাদ্রেল মিউজিক ডিরেক্টরের কাজ করে, খন্দকার আলম, তারপরে দেবু ভট্টাচার্য, তারপর সত্য সাহা, তারপর ওই সময় আমাদের সিনিয়র যারা ছিল, তো তাদের সঙ্গে আমাদেরকেও রাখলো, নতুনদেরকেও রাখলো, আমাকে রাখলো, আলাউদ্দিন আলীকে রাখলো, আলম খানকে রাখলো, যে আপনারাও কিছু গান করেন। তো আমাকে গান দিল, গানটা পড়ে আমি ভয় পেয়ে গেলাম, যে একটা কবিতা, আমার এই দুটি চোখ পাথর তো নয় তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়, কখনো নদীর মতো তোমার পথের বানে বয়ে বয়ে যায়। তো আমি কিছু সর্বনাশ, আমার খুব কঠিন লাগছে জিনিসটারে। তো সুবীরে ডাকলাম বাসায়, সুবীর বাসায় আসলো, আমি চা খাও। আমি বললাম যে সুবীর, গান তো সুর করি নেই, তা আমি এক লাইন করে করি, তুমি একটু গলা দিয়ে আমার শোনাও তো, গলা তুলে শোনাও। তা আমি ধরলাম, আমার দুটি চোখ পাথর তোলা গাইলাম, তুললো, বাহ, ভালো একটি গান হওয়ার সম্ভাবনা আছে। তুমি যে সুর করলে আর সুবীর তুললে, আমি দৃশ্যটা দেখবার চেষ্টা করছি। মনে করো তুমি সুর করছো, সুবীর গাইছে, তুলছে, দুটো লাইন শুনি দেখি। আমার দুটি চোখ পাথর তো নয় তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়, কখনো নদীর মতো তোমার পথের পানে বয়ে বয়ে যায়। তা আমি রাগটাকে বেছে নিলাম। আমরা একটা বিরতিতে যাই, তারপরে আবার শুনবো কথাবার্তা। প্রিয় দর্শক, দেখছেন একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন। কথা বলছি বরেণ্য সুরকার, সঙ্গীত শিল্পী, বীর মুক্তিযোদ্ধা শেখ সাদী খানের সঙ্গে। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবার আমরা ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। দেখছেন কথোপকথন। আমার কাছে যে তথ্যগুলো আছে, আমি তোমাকে দীর্ঘদিন ধরে চিনি, 50 বছরের প্রায় বেশি হবে আমাদের সম্পর্ক, রেডিও টেলিভিশনে কাজ করতে করতে। তুমি 21 পদক পেয়েছো, তাই না? জাতীয় চলচ্চিত্র পুরস্কার যে কতবার পেয়েছো তার কোনো গুণে শেষ করা যাবে না। বাচসাস পুরস্কার পেয়েছো, ডেইলি স্টারের আজীবন সম্মাননা পেয়েছো, ভারতের কালার টেলিভিশন থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের পুরস্কার পেয়েছো, বাংলা একাডেমি ফেলো তুমি। এর বাইরে তো নিশ্চয়ই মানুষের ভালোবাসার চাইতে বড় পুরস্কার তো আর কিছু নেই, সেটা তো পেয়েইছো। হ্যাঁ দাদা, পেয়েছি। এটা অ্যাকচুয়ালি তোমাদের আশীর্বাদ, আমি বলবো তোমাদের ভালোবাসা আর আমার চেষ্টা। আমি চেয়েছি, যেহেতু আমি এই লাইনে কাজ করব, এটি দেখতে চেয়েছি, এটি করতে চেয়েছি, এটার ভিতরে ঢুকতে চেয়েছি, তো এটার ভিতরে নিয়ে আমি পড়াশোনা করেছি, এটা নিয়ে আমি। তো
তো যেহেতু এটাই যখন আমার জীবনের সঙ্গী হয়ে গেল, তখন আমি এটা ছাড়া তো আর কিছু করার আমার ছিল না দাদা। যার জন্য এই জীবনটাকে আমি বেছে নিয়েছি এবং এই জীবনটাকেই আমি আমার জীবন সঙ্গী হিসেবে নিয়ে নিয়েছি। আমি সুযোগ পেয়েছি জীবনে কাজ করতে করতে। আমার প্রথম ছবি কিন্তু দাদা এখনই সময় আব্দুল আল মামুন সাহেবের। এটার একটা চমৎকার একটা গল্প আছে, ছোট্ট একটা গল্প। মামুন ভাই ডাকলেন আমাকে, ছাদে আসো। গেলাম, যাওয়ার পর আমার কাছে, আমি একটা ছবি করতেছি তো ওইটা তুমি কাজ করবে। ঠিক আছে, কি করতে হবে আমাকে? তুমি কালকে বাসায় আসবে। তো আমি বাসায় গেলাম। আমি কিন্তু ওইটা শোনার পরে আমি অস্থির হয়ে গেলাম ভিতরে ভিতরে, যে আমার একটা কাজ পেয়েছি, বড় কাজ, আব্দুল আল মামুন সাহেবের কাজ, পূর্ণাঙ্গ চলচ্চিত্রে। এর আগে আমি অ্যাসিস্ট্যান্ট করেছি খন্দন আলমের সঙ্গে, আজাদ রহমানের সঙ্গে। তো আমি একটা সুর বানিয়ে ফেললাম, সিচুয়েশনটা বুঝিয়ে দিয়েছিল আমাকে, সুর বানিয়ে ফেললাম। বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর আমাকে একজন কবি নিয়ে এসো। তো আমি কবি নিয়ে গেলাম, মনিরুজ্জামান মনিরকে নিয়ে গেলাম। বাসায় গেলাম, আমি সুরটা শোনালাম, কথা সহই শোনালাম। মনিরুজ্জামান একটা কথা লিখেছিল। তো মামুন ভাই বলল যে সাদির সুরটা খুব ভালো লেগেছে সিচুয়েশনের সঙ্গে, কিন্তু কথাটা একটু পরিবর্তন করতে হবে। মনিরুজ্জামান মনিরকে বললাম, মনিরুজ্জামান মনির, এর আগে একজন একটা ছবি শুরু করেছিল, সেই ছবিটা হয় নাই। তারপরে আমজাদ ভাই উঠোন ছবিতে আমাকে নিল, আমি উঠোন ছবির 2-3টা গান করলাম, ছবিটা হয় নাই। তো এই ছবিটাও কি শেষ পর্যন্ত হবে না নাকি, মিস হয়ে যায় কিনা, একটা ভয় ভয় লাগতেছে আমার কাছে। কুসংস্কার, হ্যাঁ কুসংস্কার আর কি। যাই হোক, তো নিচে নেমে আমার একটা হোন্ডা মোটরসাইকেল ছিল, C50 120। তো ওইটা নিয়ে আমি স্টার্ট দিচ্ছি, গাড়িটা স্টার্ট হচ্ছে না। তো অনেকক্ষণ কিক দিতেছি, আমি স্টার্ট হচ্ছে না। তো মনে কী ব্যাপারটা, মনটা তো খুব খারাপ হয়ে গেলে এমনি। মামুন ভাই বললো যে শ্যুটটা ঠিক আছে, কথা ঠিক হয়নি, এখন তোর কথার জন্য কি শেষ পর্যন্ত আমার গান, আমি ছবিটা কি ছুটে যাবে নাকি? একটা ভয় আছে না, একটা ভয়। তো আমার সাদি ভাই, আমি তো চিন্তা করতেছি সাদি ভাই। তো যাই হোক, তারপরে কিক দিয়েই হয় না। কি যে যন্ত্রণা, জীবনটাই একটা যন্ত্রণা। সাদি ভাই গানের মুখ পেয়ে গেছি তো। আমি কি জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা, সেই কথা সহজে কেউ মানতে চায় না। চোখ মেলে যে দেখে না, কাচের দেয়াল ভাঙে না, কত কঠিন পৃথিবীতে বুঝতে পারে না। আমি ফার্স্ট ক্লাস। জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা, সে কথা সহজে কেউ মানতে চায় না। আমাকে ফার্স্ট ক্লাস। তারপরের দিন গেলাম, শুনাইলাম, গান সিলেক্ট হয়ে গেল, এরপর কাজ শুরু করলাম। তো এরকম টুকটাক কিছু কিছু ঘটনা আছে। যেমন আরও ঘটনা যদি বলি তোমাকে, আমি কুমার শানুকে কিন্তু আমি প্রথম গান গাই বাংলাদেশের ছবিতে। তখন সে ব্লু ফক্স হোটেলে গান গায়, হোটেল সিঙ্গার। ও তখন? হ্যাঁ, তখন সে হোটেল সিঙ্গার। সে ছবিতে কোনো গানেই গায় নাই, সে কোনো ছবিতে, একেবারে প্রথম দিকটা। হ্যাঁ, আমি হেমন্তদের টেলিফোন করেছিলাম গাওয়ানোর জন্য। হেমন্ত তখন বাংলাদেশ থেকে গিয়েছে, যাওয়ার পর ওনার গলা টোটালি সমস্যা, ডাক্তার মানা করেছে কথা বলতে, রেস্টে থাকতে বলছে, হইল না। গেলাম আমি শ্যামল মিত্রের কাছে, দাদা আমি একটা গান করব ছবিতে, প্রেমের প্রতিদান ছবির গান। তো গেলাম, তো আমার দাদা বলে কবে করতে চাচ্ছেন আপনি? তো আমি বললাম যে দাদা আমি তো কালকে ট্র্যাক করব, মিউজিক ট্র্যাক করব, পরশুদিন ডাবিং করি আপনার ভয়েসটা। কেন না, আমি তো কালকে চলে যাবো, একটু আসানসোল চলে যাব, ওইখান থেকে আসতে আসতে আমার কিন্তু কয়েকদিন সময় লাগবে, আমার 10-12 দিন লাগবে, কারণ আসানসোল থেকে যাবো, আবার আরেক জায়গায় যাবো, আরেক জায়গায় আরে শো আছে আর কি ওনার। তো আমি কী করি, আপনি এতদিন কি অপেক্ষা করবেন? নাহলে গাইতে আমার পরিচয় আছে, আমার তো নিজের কোনো ব্যক্তিগত কোনো পরিচয় তারা চেনার কথা না। আমি যে পরিবারের, সেই পরিবারের নাম আমি পরিচয়টা দিচ্ছি আর কি, বিক্রি করলাম আর কি আমার মেজো ভাইকে। আমি উস্তাদ বাহাদুর খানের ভাই। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, তো হইল না। তখন আমি দিলীপ দাকে বললাম, দিলীপ দা আমাকে একটা ছেলে দেন না একটা, কয় কিশোর কুমারের মতো একটু গান গায়, হইলে চলবে? আমাকে চলবে। পরের দিন আসতে বললাম, আসলো স্টুডিওতে, গলা শুনলাম, ভাল লাগলো, আমি তার গান গাওয়াইলাম। ওই আমার মনের আকাশে আজ জলে সুখ তারা। আমরা আর একটা বিরতিতে যাব, কথা বলবো তারপরে। প্রিয় দর্শক, দেখছেন একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন। আমরা আবার একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন।
বিরতির পর ফিরে আসছি আবার আমরা আমাদের অনুষ্ঠানে। দেখছেন কথোপকথন, কথা বলছি শেখ সাদী খানের সঙ্গে। তুমি তো হৈমন্তী শুক্লাকে দিয়েও গান করিয়েছো। হ্যাঁ দাদা, আমি সুযোগ পেয়েছি দাদা, হৈমন্তী শুক্লাকে দিয়ে গান গাওয়ানোর সুযোগ পেয়েছি, আমি মান্না দেকে দিয়ে গান গাওয়ানোর সুযোগ পেয়েছি। হৈমন্তী শুক্লার একটা স্টোরি আছে, সুন্দর ছোট্ট স্টোরি। আচ্ছা, আর কে কি গান করেছে তোমার? শ্রাবন্তী মজুমদারকে দিয়ে গান করিয়েছি আমি। তারপরে আমি ইয়েকে পাইনি দাদা, আশা ভোসলেকে দিয়ে গান করেছি আমি। আশা ভোসলে? হ্যাঁ, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, প্রেমের প্রতিদিন ছবিতে গেছে, আশা ভোসলে প্রথম গেছে গান এটা, তারপরে বেবি নাজনীন পরে এটা রেকর্ড করেছে। এই যে হৈমন্তী শুক্লার কথা বলি, আমি প্রতিরোধ ছবিতে গান করব, একটা সিচুয়েশন ছিল যে তারা 3 ভাই, বাবা মা নাই, বোনটা এসে কর্তৃত্ব করে সংসারের, পারিবারিক একটা যে ওইটার সিচুয়েশনের ভিতরে সকালের একটা মুড নিয়ে একটা গান। তো গানটা ছিল এরকম: ডাকে পাখি খোলো আখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরেরও বাতাস। আমি এই গানটা যখন সুর করলাম, নিয়ে গেলাম, রেকর্ডিং করতে গেলাম, আমার ডিরেক্টর যে বেনাজির আহমেদ, সে আমাকে বললো যে সাদী ভাই এমন একটা গান করছেন, এত স্লো গান করছেন, এটা তো মানুষ শুনবে না, ঘুমিয়ে যাবে। তো আমি গানটা করে দিই আপনাকে, করে দেওয়ার পর যদি ভালো না লাগে ছবিতে, তাহলে ঠিক আছে, আমি অন্যরকম একটা গান করে দিব, এটার খরচ যেটা সেটা আমি দিয়ে দেবো। গানটা যখন রেকর্ডিং হয়ে গেল, ওই মুহূর্তে স্টুডিওতে হাজির হলেন গৌরীপ্রসন্ন মজুমদার, কলকাতায় ভাইব্রেশন স্টুডিওতে। তো গৌরীপ্রসন্ন মজুমদার হাজির। তো রেকর্ডের যে তার নাম হয়েছে ইমেল আইজাক, সে আবার উষা অর্থপের সঙ্গে সে আবার বেস গিটার বাজায়, হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান ছেলে। তো আমার নাম শেখ সাদী বলতে পারতো না, সে এই সাদিক তুমি কি জানো, উর্দুতে হিন্দিতে বলতেছে, তুমি কি জানো উনি কে? আমি না, আমি উঠে দাঁড়ায় গেলাম, কয় গরিলা। তা আমি ওনার প্রণাম করলাম, বাহ ভালো তো, এই গানটি কি আপনি শুরু করেছেন? আমি দি দাদা ভুল টুল থাকতে পারে, অনেক কিছু, আমরা বাচ্চা মানুষ। বিনয়ের সাথে? হ্যাঁ। লিখেছে কে? ওই যে নজরুল ইসলাম বাবু লিখেছে, ওরা ডাক দিলাম আমি, আসো। তো নজরুল ইসলাম বাবু, দাদা আমরা তো ছোট মানুষ, ভুল টুল কত বিনয় দেখাতে হবে না, ভালো লিখেছেন, অন্তমিলগুলি খুব সুন্দর হয়েছে, প্রতিদিন গান লিখবেন। আমি এখনো কিন্তু 2-3টা করে গান লিখি, তার চেয়ে গান বেরিয়ে আসে, আপনার হাতটা ভালো, খুব সুন্দর। তখন গানটা শোনার পরে, টোটাল গানটা শুনে আমার বলতে, বাহ খুব চমৎকার। তো পরিচয় নিল, পরিচয় পাওয়ার পরে বলছে, হ্যাঁ রক্তে তো বইছে সুরের নদী, সুরের সাগর বইছে, তো সেখান থেকে তো কিছু না কিছু ছিটাফাটা বেরিয়ে আসতেই পারে। মান্না দেখে গান করাতে গিয়েও আমি একটা সুযোগ পেয়েছিলাম কাজ করার জন্য, একটা অফ ভয়েসের গান দাদা, কথার পথে তোমার সঙ্গে বলে ফেলতেছি কথাগুলি। আমি হৈমন্তী শুক্লাকে বললাম যে আমার একটা ভয়েস, অফ ভয়েসে গান যাবে, আমি চাচ্ছি একটা ভয়েস চাচ্ছি, আমি কাকে নিতে পারি? আমি গেলাম অনুপ ঘোষালের কাছে, অনুপ ঘোষাল রাজি হইল না, বলছে যে মশাই আপনি গান করবেন, আমাকে এত টাকা দিতে হবে। একটু ডিমান্ড বেশি করে ফেললো, ছবির গান তো ডিমান্ড বেশি করলো। তো আমি তো দেখলাম যে না, অত পোষানো যাবে না। তারপর আমি হৈমন্তী দিদিকে বললাম যে দিদি কাকে নেওয়া যায়? কয় সাদিতে তুমি একটা কাজ করো, মান্নাদা কিন্তু আসছে কলকাতাতে, তুমি মান্নাদাকে টেলিফোন করো। আমি টেলিফোন নাম্বার নিলাম, টেলিফোন করলাম, টেলিফোন করার পরে ধরলো ওনার ভাস্তা, ওনার প্রাইভেট সেক্রেটারি, ওনার ভাস্তা কাজ করতো। আমি বললাম আমি দাদার সঙ্গে একটু কথা বলতে চাই, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার তো চিনবেন না, আমার নাম এমক, তো আমি দাদার সঙ্গে কথা বলতে চাই। ওনার সঙ্গে কথা বলা যাবে না? আমি তারপর একটু বলেন না, আমি কথা বলতে চাই একটু, আমি অনেক দূরের থেকে এসেছি, দাদার খুব ফ্যান, আমি ছোটোবেলাতে গান শুনি, তো দাদার সঙ্গে একটু কথা বলবো। আমি অনেক বিনয় করার পরে তারপরে দেওয়ার পরে বলুন নমস্কার, বলুন কে? দাদা তো খুব মেজাজি লোক, বাট নাইস পারসন। আমি বলি দাদা আপনি তো আমাকে চিনবেন না, আমার নাম শেখ সাদী খান, আমি উস্তাদ বাহাদুর খান সাহেবের ছোট ভাই। কারে মশাই একটু বলবেন তো, আমাদের উস্তাদ বাহাদুর খান শরৎ প্লেয়ার যে। জি দাদা। হ্যাঁ বলুন কি অবস্থা? দাদা আমি একটা গান করার খুব ইচ্ছা, আপনাকে দিয়ে আমার আপনি সুযোগ দেন যদি আমাকে, তাহলে আমার একটু, আমার ভালো যেরকম লাগবে, আমার জীবনটাও মানে শুধু ধন্য বলবো না, আমি আমার জীবনটাকে আমি একটা পূর্ণতা পাবে আমার। মশাই আপনি কবে করবেন? আমার তো কালকে ফাংশন আছে, কালকে ট্র্যাক করব, আপনি পরশু দিন ভয়েস দেন, নাহলে এর পরের দিন ডাবিং করেন আপনি। আচ্ছা ঠিক আছে, কালকে আসেন বাসায়। কালকে আমি ডিরেক্টরের প্রডিউসার নিয়ে গেলাম, বাসায় নিয়ে গেলাম, গিয়ে দিই, বাসায় গিয়ে দিয়ে সাধারণ একটা মানুষ, কি অসাধারণ প্রতিভার মানুষ, লুঙ্গি একটা পরা, পাঞ্জাবি এইভাবে কাছে রাখছে, আসন করে বসে কথা বললাম, প্রণাম করলাম। গানটার কথাটা কি? তো আমি বললাম, বলো মা কেন এত ক্লান্ত লাগে, জীবনের তো অনেক বাকি। বাহ
মার উপরে গান ভালো সুন্দর তো। তো আমি দাদা আমি কি একটু আপনার হারমোনিয়ামটা ধরবো? আমার কিন্তু সমস্ত শরীর কাঁপতাছে, বিশ্বাস করবো আমার সমস্ত হাঁটু টাটু সব কাঁপতাছে। আমি কার সামনে বসছি? আমি সাগরের সামনে বসছি। আমি আমার মতো একটা লোক ওনাকে গান তুলে দিবে আমি চিন্তাই করতে পারি না। তো আমি যখন হারমোনিয়াম নিলাম, হ্যাঁ মশাই আপনি গানটা করুন, আমি শুনি। তো আমি একটু লাইনটা গাইলাম, আমার হাত কাঁপতাছে, গলা কাঁপতাছে আমার। তো সঙ্গে সঙ্গে উনি শর্ট হ্যান্ড করলেন, শর্ট হ্যান্ড করলেন, গানটা নিলেন। বাহ সুন্দর তো, কবে করতে হবে? দাদা কালকে করুন না, পরশু দিন করেন, আমার স্টুডিও আছে, বুকিং আছে, কবে করেন? পরশু দিন করেন। আমি প্রাসাদ স্টুডিওতে ওনার ভয়েস নিলাম আমি। তো এটা ওনার দুইটা গান গাইছিলেন, একটা হেমন্ত ছিল সঙ্গে ডুয়েট গান আর একটা সোলো গান। এগুলি আমার জীবনের বিরাট সঞ্চয় দাদা, আমার জীবনের যে কী সঞ্চয় এগুলো। আমি মনে হয় যে মানুষে বলে না যে বরপুত্র বলে না একটা কথা, একদম একদম, হ্যাঁ। তো এগুলি আমার মনে হয় ঈশ্বরের বরপুত্র, হ্যাঁ ঈশ্বর থেকে আমার এই সুযোগগুলি করে দিয়েছিল। তো আমি এগুলি করতে পেরেছি, আমি বলতে পারি এখন যে আমি তো এমন লোকের সান্নিধ্য পেয়েছি যে লোকগুলির কাছে যাওয়া যায় না। এই সান্নিধ্যটা আমাকে আমার শক্তি বাড়িয়েছে, মানসিক শক্তি বাড়িয়েছে আমাকে, এবং আমার ক্রিয়েশন ক্ষমতাকে বাড়িয়েছে দাদা। তো এরকম অনেক ঘটনা আছে। সাদি ভাই, উস্তাদ আলাউদ্দিন খাঁ, উস্তাদ আলী আকবর খাঁ, বাহাদুর হোসেন খাঁ, এই যে নামগুলো তুমি উচ্চারণ করো, আয়ত আলী খান সাহেবের তো আমরা দেখেছি এখানে, তোমার বাবা, আমরা তো দেখেছি এখানে তার শুনেছি। ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, শেষ করছি আজকের কথোপকথন। কথা বলছিলাম সুরকার, সঙ্গীত পরিচালক, 21 পদকপ্রাপ্ত শেখ সাদী খানের সঙ্গে। ভালো থাকবেন।